দেখো আমাদের এর আগের দিনই কিন্তু একটা ক্লাস দেওয়া হয়েছিল তোমাদের যে সেটা ছিল কি গ্রুপ ডি এর, ঠিক আছে? সেটা ছিল তোমাদের গ্রুপ ডি এর মক টেস্ট 1 ছিল সেটা। মক টেস্ট 1 ছিল। আজকে যেটা আমাদের বেসিক্যালি হবে সেটা শুধুমাত্র গ্রুপ সি এর উপরে, কেন গ্রুপ সি এ বেশি সিলেবাস অনেকগুলো সংযোজিত হয়েছে, লাইক হচ্ছে যে এনইপি, তারপরে সায়েন্স ইনফ্লুয়েন্স বা হচ্ছে যে সায়েন্সের ইনোভেশনস গুলো অনেকগুলো রয়েছে যেগুলো অ্যাড হয়েছে নতুন, তারপরে কারেন্ট ইকোনমি, এগুলো অনেক কিছু অ্যাড হয়েছে গ্রুপ সি তে, বেসিক্যালি বেশি অ্যাড হয়েছে। তো প্রথমে একটা প্রশ্ন অনেকের মনে রয়েছে যে কবে এক্সাম হবে না হবে। তো এক্সামটা এখনো কিন্তু কিছু বলা যায়নি, তবে অনেক সোর্স থেকে জানা যাচ্ছে কি যে 25শে ফেব্রুয়ারি আর 1 মার্চ, এই 2 দিন কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এই আমাদের যেটা ডেট ছিল, যেটা অফিসিয়াল ডেট ছিল 18 জানুয়ারি, সেটাতে কিন্তু এক্সাম না হওয়ারই পসিবিলিটি রয়েছে, তবে এখনো কোনো কিছু অফিসিয়ালি জানা যায়নি। তো যেটাই হোক, আমাদের কিছু না কিছু একটা হবে, যে আমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো যেহেতু বিশেষ করে যারা আমরা কলেজে পড়ছি বা কলেজে পড়ছি না, তো তাদের জন্য কিন্তু লাভ, যেহেতু অনেক কারো সিলেবাস মোটামুটি শেষ হয়েছে, কারো 60%, কারো 70%, কারো 80%, কারো পুরোটাই সিলেবাস কভার হয়ে গেছে। তো আরো আমাদের রিভিশন করার, এখনকার দিনে তোমরা চেষ্টা করো যাদের সিলেবাস শেষ হয়ে গেছে যেন বেশি বেশি করে মক টেস্ট গুলো দিতে পারো, টেক্সট বুক অ্যাপ ইউজ করতে পারো, বা লিলারওয়ের বই কিনতে পারো, ঠিক আছে? সেটা যার যেরকম চয়েস সেটা নিজে অ্যাপ্লাই করতে পারো। বেশি বেশি করে মক দিলে এখন কি হবে, পারা যাবে। গ্রুপ সি তে দেখো অনেকেও রয়েছে যে তোমরা শুধুমাত্র গ্রুপ সি দিবা, অনেকেও রয়েছে যে গ্রুপ সি আর গ্রুপ ডি দুটোই কিন্তু দিবে। তো যারা শুধুমাত্র গ্রুপ সি দিবে তারা শুধুমাত্র গ্রুপ সি এর সিলেবাস ফোকাস করবে। তো কি টাইপস এর কোশ্চেন আসতে পারে না পারে, 20টা প্রশ্ন কিন্তু একদম সেম টু সেম যে সিলেবাস ভিত্তিক দেওয়া রয়েছে। এবার পুরো ক্লাসটাই দেখো। আর যারা, আরেকবার বলছি, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করোনি, সাবস্ক্রাইব যারা করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। কেন, যে আমি চেষ্টা করবো যে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দেওয়ার। মক টেস্ট যত বেশি দিবে, যত বেশি কোশ্চেন জানবে, মক টেস্ট যত দিবে, নিজেকে যত যাচাই করবে, তত বেশি কিন্তু মার্কস পাওয়া আমার মনে হয় মানে চান্স রয়েছে। তার জন্যই হচ্ছে যে তোমরা সবাই পুরো ক্লাসটাই দেখো। 20টা প্রশ্ন রয়েছে, 20-র মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্টে কিন্তু সবাই জানাবে, ঠিক আছে? কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে যে কে কত পেলে। চলো দেখো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে ওপেন হবে এখন। এর অ্যান্সার কি করেছো তোমরা? কলকাতার যে জাদুঘর রয়েছে আমাদের, নিচের কোনটি কলকাতার ভারতীয় জাদুঘর মানে হয়, কত সালে হয়? 1886, 45, 1700? সবাই লিখো। হ্যাঁ, তো বেশিরভাগ জনে কি করছো, বেশিরভাগ জনে ডি করছে। হ্যাঁ, তো অবশ্যই ডি নাম্বারই ঠিক রয়েছে, এটা দেওয়া হয়েছিল নোটের মধ্যে 1814। তাহলে কলকাতার যে ভারতীয় জাদুঘরটি, এটা কি কলকাতার এম্পেরিয়াল মিউজিয়াম হিসেবেও উল্লেখ করা হয়। কলকাতার যে ভারতীয় জাদুঘর রয়েছে এটাকে এম্পেরিয়াল মিউজিয়ামও বলা হয়। এটা ভারতের কি বৃহত্তম আর প্রাচীনতম জাদুঘর? যদি বলে ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম জাদুঘর, এরকমও প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রাচীনতম জাদুঘর কোনটা, তাহলে কলকাতা জাদুঘর, ঠিক আছে? আরো ভারতের বিখ্যাত বিখ্যাত জাদুঘর রয়েছে, যেটা হচ্ছে তোমার এখানে কি কি রয়েছে যদি বলি। ভারতে কলকাতা জাদুঘর যারা গেছো দেখেছো, প্রাচীন জিনিসপত্র, বর্ম অলংকার, জীবাশ্ম কঙ্কাল, মমি, মুঘল চিত্রকর্মের বিরল কিন্তু জিনিসগুলো রয়েছে। আরো বিখ্যাত জাদুঘর রয়েছে যেরকম জাতীয় জাদুঘর দিল্লি, ভারতীয় জাদুঘর কলকাতা, সরকারি জাদুঘর চেন্নাই, ছত্রপতি শিবাজি জাদুঘর রয়েছে মুম্বাই, ঠিক আছে? তারপরের প্রশ্ন ছিল, ভালো প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে কোন পরিস্থিতিতে কিছু মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে? সব কিন্তু করা যাবে না, সবগুলো মৌলিক মানে সবগুলো মৌলিক অধিকার কিন্তু করা যাবে না, যেটা দুটো তো করা যাবে না, 20 আর 21, ঠিক আছে? আমরা জেনে রাখি দুটো যে রয়েছে 20 আর 21। একটু আগে আমরা জানলাম যে 20-তে কি রয়েছে আর 21-এ কি রয়েছে। বলো তোমরা সবাই, 20-তে কি ছিল আর 21-এ কি ছিল? হ্যাঁ, এটা ঠিক রয়েছে, ঠিক করেছো, ডি নাম্বারটা। বলো, যে একটু আগে বলে দিলাম তোমাদেরকে যে 20-তে কি ছিল আর 21-এ কি ছিল। 20 আর 21 কিন্তু কোনোদিনও কোনো জরুরি অবস্থা হোক, যেই হোক, কোনো সময় কিন্তু অফ করা যাবে না, ঠিক আছে? তাহলে 20 নাম্বার কি ছিল? 20 নাম্বার ছিল দ্বিগুণ ঝুঁকি আর আত্ম অপরাধ থেকে রক্ষা কিন্তু করা যাবে না। হ্যাঁ, আত্ম অপরাধ থেকে রক্ষা, এটা কিন্তু সবসময় করতে হবে আমাদেরকে। আর 21 নাম্বারে কি ছিল আমাদের? 21 নাম্বারে নিজের ছিল, ইচ্ছা মতো মানে চলতে পারবে, তাতে কেউ কিছু বলবে না। হুম, জীবন ও ব্যক্তিগত যে আমাদের অধিকার, এটা নিজের মতো কিন্তু চলতে পারবে, এটাতে কেউ, ধরো যে যার যেটা ধর্ম সে সেটা পালন করবে, ঠিক আছে? হয়তো কি মসজিদ বা মন্দিরে যাওয়া বন্ধ হতে পারে, কিন্তু তাকে বাড়িতে যদি কেউ যদি পূজা পাঠ করে বা নামাজ পড়ে, তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। সে কি ড্রেস পরবে না পরবে, এটা তার নিজস্ব ইচ্ছা।
বুঝতে পেরেছো? তাহলে এটুকুই ছিল। যেটা হচ্ছে মৌলিক অধিকার স্থগিত কিন্তু করা যাবে না, বাকি কিন্তু কিন্তু কিছু কিছু করা যেতে পারে। হ্যাঁ, দেখো তার মধ্যে কি কি করা যেতে পারে। এই জিনিসটা হচ্ছে কোন কোন ধারা অনুযায়ী চলে, তাহলে এটা 359 নম্বর ধারা অনুযায়ী কিন্তু ভারতের যে বহিঃশত্রুর আক্রমণ বা জরুরি অবস্থা যে চলে, ঠিক আছে, জরুরি অবস্থা কিন্তু এখানে জরুরি অবস্থাটা নেই দেওয়া। তাহলে হচ্ছে যে তোমার 359 ধারাতে যে রয়েছে ঘোষিত জরুরি অবস্থা মৌলিক অধিকার প্রয়োগ স্থগিত করার অনুমতি কিন্তু দেয়। প্রথম 1978 সাল 44তম সংশোধনী, সংশোধনী আইন যেখানে মৌলিক অধিকার স্থগিত করা সীমাবদ্ধ করে। জরুরি অবস্থাতেও কিন্তু দুটো করা যাবে না, একটা আমি বললাম যে 20 আর একটা হচ্ছে কি 21, এটা কোন ধারা লেখা রয়েছে, এটা যে আমাদের অ্যামেন্ডমেন্ট যে বিল রয়েছে সেটা 44তম সংশোধনীতে কিন্তু লেখা রয়েছে। হ্যাঁ? যেটা হচ্ছে ধরো যে তোমার আর্টিকেল 20-তে যে ধরো যে কেউ একজন দোষী হলো, হ্যাঁ, কেউ একজন দোষী হলো, তাকে তোমার সবিস্ত হওয়ার বা শাস্তি দিতেই হবে। আর 21 নম্বরে তো বললাম যে জীবন আর ব্যক্তিগত স্বাধীনতা করতে হবে। 3 ধরনের জরুরি অবস্থা রয়েছে, এটাও জেনে রাখতে হবে। 3 ধরনের জরুরি অবস্থা রয়েছে, একটা হচ্ছে কি জাতীয় জরুরি, রাজ্য জরুরি আর আর্থিক জরুরি। হ্যাঁ, চলো 3 নম্বর প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। অলিম্পিক রিং প্রথমবারের মতো সর্বজনীনভাবে উপস্থাপন বলেছে, অলিম্পিক গেম চালু বলেনি কিন্তু, উপস্থাপন কবে হয়? তাহলে অলিম্পিকটা আমি আঁকি প্রথমে। দেখো এটা হচ্ছে অলিম্পিকের লোগো, যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে অলিম্পিকের লোগো, ঠিক আছে। কি করছো অ্যান্সার সবাই? 1913, হ্যাঁ, তো 1913 যারা যারা অ্যান্সার করেছো, 1913 যারা যারা করেছো সবাই ঠিক করেছো। 1913 সালে প্রথমবারের মতো অলিম্পিক রিংগুলি সর্বজনীনভাবে উপস্থাপিত করা হয়েছিল। এর টোটাল 5টা রিং রয়েছে। প্রথমটা হলো কি নীল, তারপরে এটা হলো কি হলুদ, প্রথমটা হলো নীল, তারপরে এটা হলো হলুদ, তারপরে এটা হচ্ছে কালো, ঠিক আছে, তারপরে এটা হলো সবুজ, আর তারপরে এটা হলো কি লাল। এটা কি করে, এটা হচ্ছে তোমার অলিম্পিকের প্রতি রিং ক্রমের হচ্ছে 5টা মহাদেশকে প্রতিনিধিত্ব করে। কি কি মহাদেশ? এশিয়া, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ। এবারে কোনটা কার জন্য এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা লিখে নেবে, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা লিখে নেবে। নীলটা যে রয়েছে, নীলটা, ব্লুটা, নীল যে রয়েছে, নীল কার জন্য? ইউরোপের জন্য। নীল হচ্ছে ইউরোপের জন্য। হলুদ যদি বলি, হলুদ হচ্ছে এশিয়ার জন্য, ঠিক আছে, আমি লিখছি না হলুদ, এখানে কালারটা দেখে বুঝতে পারছো। কালো যদি বলি, কালো হচ্ছে আফ্রিকার জন্য, কালো হচ্ছে আফ্রিকার জন্য। সবুজ যদি বলি, সবুজটা কার জন্য? সবুজটা হচ্ছে ওशिয়ানিয়া বা অস্ট্রেলিয়ার জন্য, ঠিক আছে, ওशिয়ানিয়া বা অস্ট্রেলিয়ার জন্য সবুজ। আর লালের জন্য কে স্যার? লালের জন্য হচ্ছে আমেরিকা। হ্যাঁ, আমেরিকা, ব্যাস এইটা লিখে নাও। এই কটা জানলেই কিন্তু হবে। 5টা মহাদেশ, কি কি মহাদেশ? ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, আফ্রিকা। কোনটাকে? ব্লুটা হচ্ছে, নীলটা হচ্ছে ইউরোপ, হলুদটা হচ্ছে এশিয়া, তোমার হচ্ছে কালোটা হচ্ছে আফ্রিকা, সবুজটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর লালটা হচ্ছে আমেরিকা। লেখা হলে হ্যান্ড রাইজ করবে, তাহলে আমি নেক্সট প্রশ্নে যাবো। আচ্ছা, অলিম্পিক থেকে প্রশ্ন আসতে পারে। চলো, তারপরের প্রশ্ন। আলবার্টস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? যে কোনো এক খেলার মানে সাথে যুক্ত আসতেই পারে, ঠিক আছে, তো কোন খেলার সাথে যুক্ত, কি করেছো অ্যান্সার? তাহলে যারা যারা গোল্ফ খেলার সাথে করেছো অবশ্যই ঠিক করেছো সবাই তোমরা। গোল্ফ খেলার সাথে যুক্ত হলো কি আলবার্টস। আলবার্ট শব্দের অর্থ কি? এটা হচ্ছে কি 3 আন্ডার পার। এগুলো যদি আমি বলতে চাই, এটা আছে, এটা স্কোরিং, ঠিক আছে, স্কোরিং হচ্ছে কি তোমার 3 আন্ডার পার, যেটা হচ্ছে রেয়ার। আলবার্ট শব্দের অর্থ, আলবার্ট কি? আলবার্ট হচ্ছে একটা পাখির নাম, যেটা মহৎ পাখি আলবার্ট থেকে এসে, এটা এটা হচ্ছে বিরলতা, ঠিক আছে। আলবার্ট শব্দের অর্থ হচ্ছে কি বিরলতা, ঘটনাটা ঘটে না, ঠিক আছে। টোটাল দেখেছো তোমরা এরকম, ধরো যে কেউ একজন স্টিক দিয়ে মারবে,
এখানে একটা গোল বল থাকবে এরকম করে, দিয়ে একটা এরকম করে একটা ধরো যে তোমার ঘাসের নিচে হোল থাকে, ঠিক আছে? দিয়ে এখান থেকে ছুটে দেয়, দিয়ে এখানে ঢুকাতে হয়। এটা হচ্ছে কি তোমার গোল্ফ খেলার নিয়ম। এবার হচ্ছে কি পার থাকে, পার, যেটা আলবার্ট শব্দের অর্থ হচ্ছে 3 আন্ডার পার। আলবার্ট শব্দের অর্থ হচ্ছে কি, হ্যাঁ, 3 আন্ডার পার। পার থাকে। এবারে কি 5টা শট মারবে, 5টা শটের মধ্যে 3টাকে ঢোকাতে হবে, যেটা হচ্ছে রেয়ার, ঠিক আছে? অনেকগুলো আরো থাকে তোমার, বার্ডি থাকে, এবার আরো কিছু কিছু রয়েছে, ইগল, ঠিক আছে? এই ভাষাটাও আসতে পারে। ইগল হচ্ছে কি তোমার এ তুলনামূলক একটু সহজ, যেটা হচ্ছে 2 স্ট্রোক কম থাকে, ঠিক আছে? 2 স্ট্রোক কম থাকে, পারের থেকে 2 স্ট্রোক কম থাকে। তো এগুলো অতগুলো আমাদেরকে বোঝার দরকার নেই। আলবার্টস কি কি শব্দ থাকে একটু আমরা লিখে নিব, ঠিক আছে? আলবার্ট যেটা গোল্ফের সাথে আরো কয়েকটা ইম্পর্টেন্ট রয়েছে, লিখে নাও, হ্যাঁ? ভাষাগুলো, একটা শব্দগুলো, ঈগল, ব্রিডলি ইত্যাদি লিখে নাও। পোলো, বেড়া, রাগবি, ঠিক আছে? এইটা থেকে আসে না প্রশ্ন সাধারণত। যেগুলো যেগুলো থেকে আসে, বেসবল লিখে নাও, হ্যাঁ? বেসবল থেকে প্রশ্ন আসে। বেসবল থেকে ভাষা যেগুলো হচ্ছে হোম রান, তারপর হচ্ছে বেস রানার, বেস রানার। তারপরে ক্রিকেট থেকে আসতে পারে। ক্রিকেটে ব্যবহৃত শব্দগুলো আমরা প্রায় সবাই পরিচিত ক্রিকেটের সাথে। ক্রিকেট থেকে হচ্ছে তোমার প্যাভিলিয়ন, ওয়াই বল, সিমার, স্কোয়ার লেগ, নকআউট, স্লিপ, এগুলো লিখাচ্ছি না। ক্রিকেট থেকে আমরা সবাই জানি মোটামুটি। আর খোখোতে ইম্পর্টেন্ট রয়েছে একটা, খোখোতে যেটা হচ্ছে কি তোমার পোল বাই, ঠিক আছে? যারা খোখো খেলো জানো, পোল বাই। আর লন টেনিস, লন টেনিসে রয়েছে ব্যাক হ্যান্ড ড্রাইভ। হুম, ব্যাক হ্যান্ড ড্রাইভ, এই ভাষাটা খুব মানে প্রচলিত। আর বক্সিং, বক্সিং এ হচ্ছে তোমার পাঞ্চ, কিডনি পাঞ্চ, রিং স্টপেজ, ফুটওয়ার্ক, ঠিক আছে? ফুটওয়ার্ক, এগুলো ভাষা কিন্তু প্রচুর। তোমাদের লিস্টটা দেওয়াই রয়েছে বইয়ের মধ্যে, সবগুলো জেনে নিবি। তাহলে আলবার্ট যে শব্দটা তা হচ্ছে গোল্ফ। তার পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা নিম্নলিখিত কোন জেলার একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন? মাতঙ্গিনী হাজরা, তাহলে মাতঙ্গিনী হাজরা পূর্ব মেদিনীপুরের একজন ছিলেন, ঠিক আছে? স্বাধীনতা সংগ্রামী ছিলেন, পূর্ব মেদিনীপুর। মাতঙ্গিনী হাজরা সম্পর্কে যদি বলতে চাই, মাতঙ্গিনী হাজরার জন্ম হচ্ছে কি 1870 সালের 19 অক্টোবর, বাংলার পূর্ব মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার নাম, আরেকটা নাম ছিল মাতঙ্গিনী, আরেকটা নাম ছিল গান্ধী বুড়ি। তিনি হচ্ছে গান্ধী বুড়ি নামে পরিচিত। আর ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে তার হচ্ছে যে তোমার অংশগ্রহণ ছিল। 1905 সালে গান্ধীর সাথে তার স্বাধীনতা সাধনায় যোগদানের পর অংশগ্রহণ আসে। আর হচ্ছে যে তোমার কিভাবে মৃত্যু হয়, 1942 সালের 29শে সেপ্টেম্বর পুলিশ সদস্য তাকে গুলি করে হত্যা করে, ঠিক আছে? একজন পুলিশ সদস্য তাকে গুলি করে কিন্তু হত্যা করে 1942 সালের 29শে সেপ্টেম্বর। মাতঙ্গিনী হাজরা, আর এখান থেকে এটা আসতে পারে গান্ধী বুড়ি তার নাম ছিল, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, গান্ধী বুড়ি। ঠিক আছে নাজমুল। এবারে দেখো, আপাতিত রশ্মি, আপাতন বিন্দুতে অভিলম্ব রশ্মি এবং প্রতিফলিত রশ্মি সবই ড্যাশ থাকে। ফিজিক্সের ক্লাস 10 খুবই প্রশ্ন, ভালো প্রশ্ন। যেটা হচ্ছে কি প্রতিফলনের প্রথম সূত্র, এটা যদি বলি এটা কি রয়েছে, এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্রটাই রয়েছে এখানে, ঠিক আছে? প্রতিফলনের প্রথম সূত্র। তাহলে প্রতিফলনের প্রথম সূত্রটা কি? যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে অভিলম্ব একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে, ঠিক আছে? অর্থাৎ দেখো, এটাই, একই সমতলে অবস্থান করে। বুঝতে পারছো? চলো, তারপরের প্রশ্ন, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট, যেটা আছে নাবার্ড, খুবই ভালো একটা প্রশ্ন। সম্পূর্ণভাবে কে এর মালিকা, মালিক কে, মালিকাধীন কে? তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, না ভারত সরকার? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, তাহলে এটা পুরোটাই কিন্তু ভারত সরকারের আন্ডারে রয়েছে। হুম, ফুল ফর্মটাও দেখে নিবে নাবার্ডের। তাহলে নাবার্ড কবে হয়? নাবার্ড হচ্ছে তোমার 12ই জুলাই, যখন তোমাদের এখন তো নেই, ঠিক আছে? আহ রুরাল ডেভেলপমেন্ট যখন পড়াচ্ছিলাম, এই রুরাল ডেভেলপমেন্ট ছিল, যাদের 5th সেমে রয়েছে তোমরা জানো ভালো করে, নাসিবা, আজমিরা, এরা মানে বলতে পারবে। রুরাল ডেভেলপমেন্ট যখন পড়েছিলাম তখনই কিন্তু নাবার্ডের কথা আমি বলেছিলাম। তাহলে নাবার্ড কি? নাবার্ড হচ্ছে একটা ভারতে বৃদ্ধির জন্য একটা শীর্ষ, ঠিক আছে, শীর্ষ একটা
ভাবে যে কৃষি বৃদ্ধি, বিশেষ করে কৃষি বৃদ্ধির জন্য একটা শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান, যেটা হচ্ছে 12 জুলাই 1982-তে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? কোন কমিটি দ্বারা? বি শিবারমন যে কমিটি রয়েছে তার দ্বারা কিন্তু হয়। এর সদর দপ্তর যদি বলে, নাবার্ডের সদর দপ্তর কোথায় রয়েছে, তাহলে মুম্বাইয়ে রয়েছে নাবার্ডের সদর দপ্তর। ঠিক আছে? তাছাড়া যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই সম্পর্কে জানতে চাই, তাহলে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নামেও পরিচিত এটা। এটা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নামেও পরিচিত। ঠিক আছে? আর একটা অ্যাপেক্স ব্যাংক অফ ইন্ডিয়া নামেও পরিচিত। আর সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা আর একটা শর্ট ফর্ম যেটা জানি আমরা, সেবি। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা জেনে নিবে। সেবিটা, সেবি কি? সেবিটা হচ্ছে তোমার সিকিউরিটির যে বাজারের নিয়ন্ত্রক, এটা হচ্ছে পুরোটাই কিন্তু সেবির আন্ডারে থাকে। এর টোটাল হচ্ছে তোমার 20টি বিভাগ রয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি বলি, এসবিআই, তাহলে এসবিআই তোমার হচ্ছে যে 1955-এ হয়। 1955-এ হয়। হুম ব্যাস, আর কিছু নেই। এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। এরও সদর দপ্তর হচ্ছে কি মুম্বাই, মহারাষ্ট্র। ব্যাস, আর কিছু নেই। চলো, তারপরে প্রশ্ন, ভূত্বক এবং উপরের আবরণ দ্বারা গঠিত পৃথিবীর বাইরের স্তর কোনটি? দেখো, এখানে তো এই স্ট্রাটোস্ফিয়ার আমরা নর্মালি জানি, স্ট্রাটোস্ফিয়ার। তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার কোনটাতে, তোমার হচ্ছে যে এখান থেকে আরো কি কি প্রশ্ন আসতে পারে, যে কোনটা স্তরে তোমার হচ্ছে যে অতিবেগুনি রশ্মি দেখা যায়, কোনটাতে ওজোন স্তর দেখা যায়, কোন কোন স্তরে হচ্ছে মেরুজ্যোতি দেখা দেয়। এগুলো তো আমরা পড়েছি নর্মালি, কিন্তু এটা একটু জিওগ্রাফির কোশ্চেন। ঠিক আছে? জিওগ্রাফির কোশ্চেন, জিওগ্রাফি যারা ভালো করে পড়ে থাকবে ওরা বলতে পারবে। এটা হচ্ছে ডি নম্বর নয়, লিথোস্ফিয়ার। ঠিক আছে? লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ারটা কি? যে লিথোস্ফিয়ার হলো পৃথিবীর কঠিন এবং বাইরের অংশ। আমাদের যে ওয়ার্ল্ডে যে পৃথিবীর বাইরের যে কঠিন স্তরটা রয়েছে আর বাইরের স্তরটা, এর নাম হচ্ছে কি? এটা এটা বেসিক্যালি হচ্ছে পাহাড়, মালভূমি, মরুভূমি, সমভূমি, উপত্যকা ইত্যাদির মতো বিভিন্ন ভূমিরূপ সহ অশ্মপৃষ্ঠ। এতে ম্যান্টেল আর ক্রাস্টের ভঙ্গুর উপকূল অংশ রয়েছে। হ্যাঁ, ব্যাস। এবারে দেখো, যদি মেসোস্ফিয়ার বলি, মেসোস্ফিয়ারে কি স্যার? মেসোস্ফিয়ার হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। থার্ড স্তর, যেটা হচ্ছে 50 থেকে 85 কিমির আন্ডারে থাকে বেসিক্যালি। হুম যেখানে হচ্ছে বেসিক্যালি মেরুজ্যোতি দেখা যায়। আমরা বলেছিলাম আগে যে উল্কা আর গ্রহাণুগুলিকে পুড়িয়ে ফেলে। হ্যাঁ, উল্কা এবং গ্রহাণুগুলিকে পুড়িয়ে ফেলে মেসোস্ফিয়ারে। এবার স্ট্রেটোস্ফিয়ার যদি বলি, স্ট্রেটোস্ফিয়ার হচ্ছে সেকেন্ড স্তর। ঠিক আছে? যেখানে আমাদের অতিবেগুনি রশ্মি দেখা যায়, ইউভি রে দেখা যায়। ঠিক আছে? আর ওখানে হচ্ছে তোমার ওজোন স্তরও থাকে। স্ট্রেটোস্ফিয়ারে ওজোন স্তরও থাকে। ব্যাস। আর স্থনোস্ফিয়ার যে রয়েছে, এটা কি স্যার? এটা হচ্ছে উপরের আবরণ, যেটা যান্ত্রিকভাবে দুর্বল। ঠিক আছে? এটা কিন্তু দুর্বল আর নমনীয়। ব্যাস। চলো, তারপরের প্রশ্ন, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বন পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায়? ভালো প্রশ্ন। সবগুলো কিন্তু মক যে বানানো হয়েছে, সবগুলো কিন্তু আসার মতো প্রশ্ন। হ্যাঁ, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, না উপরের সবকটি? তো যারা পুরুলিয়া করছো, আর যারা হচ্ছে যে তোমার বাঁকুড়া করছো, আর যারা বীরভূম করছো, সবগুলোই কিন্তু করতে হবে, উপরের সবকটি। শুষ্ক পর্ণমোচী বন, বুঝতে পারছো? তাহলে পশ্চিমবঙ্গের যে তোমার গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক পর্ণমোচী বনগুলি, এটা বাঁকুড়াতেও রয়েছে, পুরুলিয়াতেও রয়েছে, বীরভূমেও রয়েছে। গাছপালা আর বন্যপ্রাণীগুলোকে করা হয়। ঠিক আছে? এখানে কি কি প্রধান বৃক্ষ রয়েছে? পশ্চিমবঙ্গের যে শুষ্ক পর্ণমোচী অঞ্চলের প্রধান যে রয়েছে, তোমার শাল, মটর, কেন্দ, মহল, কুসুম, এগুলো রয়েছে। আর হচ্ছে যে তোমার কি কি ওখান থেকে বিজনেস করা হয়, কাঠ নেওয়া হয়, কাগজের কল, আর কারুশিল্প। ব্যাস, সেগুলো তাহলে তিনটেতেই রয়েছে। হ্যাঁ, বীরভূমে রয়েছে, বাঁকুড়া আর পুরুলিয়া তো শুষ্ক পর্ণমোচী। 10 নম্বর প্রশ্ন, প্রথম ফিফা শান্তি পুরস্কারে কে ভূষিত হন? প্রথম ফিফা শান্তি পুরস্কারে কে ভূষিত হন? জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প? একদম এটা জিকে মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তো প্রথম ফিফা এখনো কিন্তু হয়নি শুরু, 2026-এ শুরু হবে আমাদের ফিফা। আমরা জানি যে সবচেয়ে বড় হবে ফিফাটা এবারে। হুম তাহলে ডোনাল্ড ট্রাম্প যারা করছো, একদমই ঠিক করছো। এবারে যে ফিফা হবে, এটা কিন্তু লিখে নিবে। ঠিক আছে? এবারে ফিফা সম্পর্কে আমি কয়েকটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই লিখে নেবে।
এবারে যে ফিফা হবে 2026, এটাকে হোস্ট করবে তিনটা দেশ, ঠিক আছে, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেট যৌথভাবে হবে কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে কানাডা, আর একটা হচ্ছে কি মেক্সিকো। হ্যাঁ, এই তিনটা দেশ হবে কিন্তু। এর আগেবার আমরা জানি যে ফিফা কে জয়লাভ করে আর্জেন্টিনা, ঠিক আছে, যেটা কাতারে হয়েছিল। আর এবারে হবে ইউনাইটেড স্টেট, কানাডা আর মেক্সিকোতে হবে। হ্যাঁ, আরো কিছু কিছু ওই যে এবারে থাকবে কি 48টা টিম থাকবে, 16টা সিটিজ থাকবে, আর টোটাল 104টা ম্যাচ হবে। ঠিক আছে, এবারে এবারে সবচেয়ে বেশি ম্যাচ হবে, আগে কিন্তু কোনোদিনও 104টা ম্যাচ হয়নি, যেটা রেকর্ড এবারের জন্য। সবগুলো জানবে। আর যেটা যে পুরস্কার পায়, শান্তি পুরস্কার, সেটা হচ্ছে কি তোমার ডোনাল্ড ট্রাম্প কে প্রদান করে, জিয়ান্নি ইনফান্তিনো প্রদান করে কিন্তু, ঠিক আছে। ফিফার সামাজিক দায়বদ্ধতার জন্য কিন্তু একে পুরস্কার দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে। নোবেল তো পেলো না শান্তিতে, একে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হলো। হ্যাঁ, ক্লিয়ার? এই কয়েকটা জানতে হবে। এবারে দেখো, HTML এর ফুল ফর্ম কি, খুব ইম্পর্টেন্ট। কম্পিউটারে যতগুলো, বিশেষ করে সিপিইউ বারবার আসে পরীক্ষায়, HTML ও আসে, সবগুলো আমাদের জানতে হবে। আমি তোমাদেরকে পুরো একটা লিস্ট দিয়ে দিব, ওরা সবগুলো থাকবে। যেরকম সিপিইউর কথা যদি বলি, তাহলে কম্পিউটারের সবচেয়ে প্রধান অংশের নাম কি, সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ কে কি বলা হয়, আর একটা মাইক্রো প্রসেসরও বলা হয় কিন্তু। এগুলো সবগুলো জেনে নিবে, কারণ বেসিক কম্পিউটার নলেজ রয়েছে, তো আসতেও পারে। সিপিইউ, সিপিইউ বাদ দিয়ে সিপিইউর আরো মানে তিনটা অংশ রয়েছে, যেটা এএলইউ, সিইউ, আর হচ্ছে যে তোমার যেটা আছে হার্ড ডিস্ক রয়েছে, কন্ট্রোল ইউনিট, সিইউ। তারপরে এএলইউ যেটা রয়েছে তোমার হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ, না হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, না হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কোনটা করেছো তোমরা সবাই বেশিরভাগ জিনিস সি করেছো, একদম সি নাম্বারই হবে আমাদের। তাহলে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যতগুলো আরো বাকিগুলো রয়েছে, ইমেল, ইলেকট্রনিক মেল, তারপরে হচ্ছে যে তোমার সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম, সবগুলো আমি দিয়ে দেবো। র্যাম, রম, ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রিড অনলি মেমোরি। এগুলো জেনে রাখবে। চলো, এনইপি 2020 অনুসারে 10+2 যে রয়েছে 12 পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় কোন কাঠামোটি প্রবর্তিত হয়েছে? তোমরা সবাই এনইপির মধ্যেই এখন আছো। তাহলে দেখো, তোমরা সবাই 4 ইয়ার্সে রয়েছো, এই যে দেখো, এটা 4 ইয়ার্স, এটা একদমই বাদ হয়ে গেল। ঠিক আছে। হুম তাহলে প্রথমে প্রথমে তো 6 হবে না, কেন, যে প্রথমে 5 মানে 5 বছর পর্যন্ত থাকবে, 5 পর্যন্ত থাকবে, ঠিক আছে, 5 বছর ভিত্তি থাকবে, ভিত্তি, এটা হলো ভিত্তি। তারপরে হলো কি তোমার 3 বছর, 3 বছর। এটা হবে, এটা ঠিক আছে, এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ভুল আছে। তাহলে দেখো, আমাদের যেটা অ্যান্সার হবে, বি নাম্বার যারা করেছো সবাই ঠিক করেছো। তাহলে কি স্যার, প্রথম 5 অর্থ কি, 5 মানে কি, 5 মানে হচ্ছে কি প্রথমের ভিত্তি, যেটা হচ্ছে ভিত্তিগত পর্যায় বা ফাউন্ডেশন স্টেজ। লিখে নিবে, হ্যাঁ, এটাও আসতে পারে পরীক্ষায়, এনএপি থেকে যে কোনো টাইপের প্রশ্ন আসতে পারে। তো 5 বছরটা হচ্ছে কি ফাউন্ডেশন স্টেজ, যেটা হচ্ছে কি 5 বছর পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে, 5 ইয়ার। যেখানে বয়স কত লাগবে, 3 থেকে 8 বছরের বাচ্চারাই কিন্তু পারবে, ঠিক আছে। তারপরে 3 বছর, যেটার নাম হচ্ছে কি প্রিপারেটরি স্টেজ বা প্রস্তুতিমূলক পর্যায়, প্রিপারেটরি স্টেজ বা প্রস্তুতিমূলক পর্যায়, যেটা হচ্ছে কি তোমার 3 বছর চলবে, যেটা হচ্ছে ক্লাস 8 পর্যন্ত চলবে, ঠিক আছে, যেটা হচ্ছে 8 থেকে 11 বছরের বাচ্চারাই কিন্তু পাবে। হুম 8 থেকে ক্লাস 3 থেকে 5, সরি, ক্লাস 3 থেকে 5। তারপরেরটা হচ্ছে 3 বছর হচ্ছে মিডিল স্টেজ বা মধ্যম পর্যায়, মিডিল স্টেজ, যেটা হচ্ছে 11 থেকে 14 বছর, যেখানে ক্লাস 6 থেকে 8 এর বাচ্চারা পাবে, ঠিক আছে, ক্লাস 6 থেকে 8 এর বাচ্চারা। তারপরে লাস্ট যেটা হচ্ছে 4 ইয়ার্স, যেটা হচ্ছে কি তোমার মাধ্যমিক পর্যায় বা সেকেন্ডারি, যেটা হচ্ছে তোমার 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত থাকবে, যেটা হচ্ছে কি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত, ঠিক আছে। তাহলে 5+3+3+4। চলো, তারপরের প্রশ্ন, 13 নম্বর। উইলহেলম বলছি, উইলহেলম কনরাড রন্টজেন কি আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানের ইনোভেশন থেকে এখানে প্রশ্ন এসেছে। তাহলে কি করেন, আমরা জানি যে এর আগের দিনই যেটা প্রশ্ন ছিল, সেটা রঞ্জনও সেখানে ছিল, কিন্তু রঞ্জন হবে না, আমি রঞ্জনে বলে দিয়েছিলাম যে এক্স রশ্মি কিন্তু তিনি তৈরি করেন, ঠিক আছে, এক্স রশ্মি বা এক্স রে, ঠিক আছে, এটা যদি বলি এক্স রে। তাহলে কি
তিনি ছিলেন কোথাকার? জার্মান একজন জার্মান হচ্ছে জার্মান বিজ্ঞানী, যার জন্ম হচ্ছে কি তোমার 1845 27 মার্চ। এক্স রেতে পদার্থবিজ্ঞানের জন্য কি নোবেল পুরস্কারও পান 1901 সালে। এরকম 1901 সালে কিন্তু তিনি নোবেল পুরস্কারও পান, ঠিক আছে, এক্স রে আবিষ্কারের জন্য। ব্যাস, বাকি যে রয়েছে তোমার বৈদ্যুতিক আধান, বৈদ্যুতিক বাল্ব কে করে? টমাস আলভা এডিসন, ঠিক আছে, টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব। আর একটা কি বলবো, আলভা এডিসন। আরেকটা এর ইনোভেটিভ আবিষ্কার হচ্ছে গ্রাম ফোন। গ্রাম ফোনও কিন্তু আবিষ্কার করা, গ্রাম ফোন। ব্যাস, তাপগতিবিদ্যা যদি বলি, তাহলে তাপগতিবিদ্যার জনক কাকে বলা হয়? তাপগতিবিদ্যার জনক বা তাপগতিবিদ্যা কে করে? সাদি কার্নট, সাদি কার্নট, ঠিক আছে। তাপগতিবিদ্যার জনক কেন? তাপ, কাজ, তাপমাত্রা, শক্তি বিকিরণ এগুলো সবগুলো করে। আর বৈদ্যুতিক আধান সংরক্ষণ যে বলেছি আমরা, তাহলে আধানের একক কি তোমরা বলো দেখি? আধানের একক কি বলো, সবাই লিখো, আধানের একক কি? তাহলে আধান কি? আমরা জানি যে আধান তৈরি হয় না, ধ্বংস হয় না, এটি কেবল একটি ব্যবস্থা, যেটা ব্যবস্থাতে স্থানান্তরিত হতে পারে। আধান যে রয়েছে এটা কোনো তৈরি হবে না, শেষ হবে না। তাহলে আধানের একক হচ্ছে কুলম্ব, লিখে নিবে, ঠিক আছে। আধানের একক হলো কি? কুলম্ব। হ্যাঁ, কুলম্ব। চলো, ঠিক আছে, 13 নম্বর হয়ে গেল। 14 নম্বর, কলকাতার সল্টলেক স্টেডিয়াম কার নামে নামকরণ করা হয়েছে? খুব ভালো প্রশ্ন। আগের বার আমাদের কি ছিল? পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটটা কার নাম ছিল? এবারে প্রশ্নতে দেখো কি রয়েছে, কলকাতার সল্টলেক স্টেডিয়াম। তাহলে কলকাতার সল্টলেক স্টেডিয়ামের নামই হচ্ছে কি স্বামী বিবেকানন্দ, যেখানে এর আগের দিন ভাঙচুরও হলো। তোমরা দেখলে সবাই যে মেসি এসেছিল, সেখানে ভাঙচুরও হয়েছে। তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে কি, এর পুরো নামটা কি কলকাতার? বিবেকানন্দ, বিবেক আনন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, যুব ভারতী ক্রীড়াঙ্গন, যেটা হচ্ছে কি ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম, ঠিক আছে। ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম ফুটবল কিন্তু, ঠিক আছে, যার ধারণ ক্ষমতা হচ্ছে 85,000 একসাথে, ঠিক আছে, 85,000। সল্টলেক স্টেডিয়ামে 2014 সালে 2014 সাল থেকে আইএসএল যে হয় আমাদের ইন্ডিয়ান সুপার লিগ, এর কিন্তু অ্যাটলেটিকো এটিকের গ্রাউন্ড হোম, ঠিক আছে, এটা মাথায় রাখবে। গ্রাউন্ড হোম, বিশেষ করে এখানে তোমার মোহনবাগান আর তোমার হচ্ছে যে মোহনবাগানের খেলাগুলো হয়, ঠিক আছে। ব্যাস, নেতাজি সুভাষচন্দ্র বা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামও রয়েছে কলকাতা, তোমার হচ্ছে যে ইসের পাশে, ইডেনের পাশে। ইডেন সম্পর্কে যদি ইডেন সম্পর্কেও আসতে পারে, ইডেন সম্পর্কে জেনে নেবে। ইডেন গার্ডেন হলো কলকাতা পশ্চিমবঙ্গের প্রাচীনতম সবচেয়ে স্টেডিয়াম, ঠিক আছে, যেটা হচ্ছে 1864 সালে হয়, ঠিক আছে, ইডেন গার্ডেন। ব্যাস, এটা জেনে রাখবে। চলো, তারপরের প্রশ্ন, কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডা হলো কি? খুব ভালো প্রশ্ন। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, ঠিক বলেছিস। এবার বলো, কাপড় কাচার সোডা কি নামে পরিচিত? মানে সংকেতটা কি এর? সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, হাইড্রোজেন কোনটা? সবাই সি করেছো, হ্যাঁ, তাহলে কি হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট। তাহলে এর বেসিক্যালি নামটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, হাইড্রেটেড ওটা দেওয়া আছে সোডিয়াম কার্বনেট, যার সংকেত হচ্ছে কি সোডিয়াম কার্বনেট Na2CO3 আর 10 অণু জল, ঠিক আছে, 10 অণু জল উৎপন্ন হবে। কি কি এটাতে কি 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 সে কোথায় ব্যবহার হবে লিখে নিবে, ঠিক আছে। সোডিয়াম বাইকার্বনেট কোথায় কোথায় ব্যবহার হয়? কাপড় কাচার সোডা কোথায় কোথায় ব্যবহার হয়? কাঠ শিল্পে, তারপরে হচ্ছে কি তোমার সাবানে, আর কাগজ শিল্পে ব্যবহৃত হয়। এটি জলের স্থায়ী ক্ষরতাকে দূরীকরণের কাজেও ব্যবহার হয়। জলের যে স্থায়ী ক্ষরতা রয়েছে বেস মিডিয়ামটাকে হয়। এবারে দেখো, এবারে হচ্ছে কি আমাদের ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট সংকেত কিসের? ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে CaCO3। আমি এর আগে বললাম চুন, এখানে কি চুন বা টুথপেস্ট তৈরি হয়, ঠিক আছে, চুন বা টুথপেস্ট তৈরি হয়। তারপর হচ্ছে কি তোমার সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড মানে কি NaCl, যেটা বন্ড হচ্ছে সবচেয়ে স্ট্রং বন্ড, আমরা জানি। আর একটা সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট মানে কি NaHCO3, যেটা হচ্ছে কি তোমার
বেকিং সোডার রাসায়নিক নাম, ঠিক আছে? এটা কার নাম? এটা বেকিং সোডার রাসায়নিক নাম, ঠিক আছে? তাহলে কাপড় কাচার সোডা, ওয়াশিং সোডা হলো সোডিয়াম কার্বনেট, আর সোডিয়াম বাইকার্বনেট হলো বেকিং সোডা। এটা কিন্তু মাথায় রাখবে, গোলাবে না, হ্যাঁ? NaHCO3, হ্যাঁ? কি Na2CO3 কিসের? Na2CO3 কিসে? NaHCO3। চলো তারপরে, বারদৌলি সত্যাগ্রহ যে 1928, এর নেতা কে ছিল? তাহলে এর নেতা যে ছিল, এটাই হচ্ছে আমাদের ভারতের প্রথম উপমুখ্যমন্ত্রী, সরি, উপপ্রধানমন্ত্রী। তাহলে বলো কে ছিল আমাদের বারদৌলি সত্যাগ্রহ 1928 এর নেতা? তাহলে বারদৌলি সত্যাগ্রহ কি? বারদৌলি সত্যাগ্রহ হলো, এক নম্বর হচ্ছে অর্থ, যখন হচ্ছে যে ভারত অর্থনৈতিক ভাবে আর্থিক সংকটের মধ্যে ছিল, ইংরেজরা তখন কি করলো? অতিরিক্ত কর চাপিয়ে দিল, অতিরিক্ত কর চাপিয়ে দিল, ঠিক আছে? এরই বিরুদ্ধে, কর বৃদ্ধির বিরুদ্ধেরই একটি সাম্প্রতিক ঘটনা হচ্ছে কি বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি কোথায়? 1928 সালে। বারদৌলি, বারদৌলি কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। গুজরাটে রয়েছে কি বারদৌলি। এই এরিয়াতে সংঘটিত হয়েছিল। কে করেছিল? সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে? এর member। হ্যাঁ, সর্দার বল্লভভাই প্যাটেল, যে প্যাটেল তো এর বড় দাদা, ঠিক আছে? যে প্যাটেল বড় দাদা, বল্লভভাই প্যাটেল। তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল এই সংগ্রামের পরই কিন্তু তার সে উপাধি পেল কি সর্দার। আগে কিন্তু ছিল না, আগে বল্লভভাই প্যাটেল ছিল। এই বারদৌলি সত্যাগ্রহের পরে কিন্তু তার উপাধি হলো কি সর্দার, ঠিক আছে? আর প্যাটেল গুরুত্বপূর্ণ নেতা, আর ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী, এটা মাথায় রাখবে। ভারতের প্রধান, ভারতের প্রথম ফার্স্ট উপ প্রধানমন্ত্রী। এখন এটা পোস্ট নেই, আগে ছিল এটা উপপ্রধানমন্ত্রী, ঠিক আছে? আর প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু। হলো সর্দার বল্লভভাই প্যাটেল, হ্যাঁ। মহাত্মা গান্ধীর সম্পর্কে তো বলার কোনো অপেক্ষাই রাখে না। মহাত্মা গান্ধী হচ্ছে যে তোমার এমন একজন লোক যিনি সত্যাগ্রহ, চম্পারণ, খেদা আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন এগুলো করে। মহাদেব দেশাই, মহাদেব দেশাইয়ের কথা যদি বলি, তাহলে মহাদেব দেশাই ছিল ভারতীয় স্বাধীনী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী একজন লোক, আর হচ্ছে কি তোমার লেখক ছিল। আর এই কিন্তু তোমার মহাত্মা গান্ধীর একজন কাছের মানে হচ্ছে যে সচিব ছিল, ঠিক আছে? ব্যাস। আর বল্লভভাই যে প্যাটেল তো বললাম ওর বড় দাদা ছিল। চলো, সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত ভিটামিন কি? এটা এখানে ভিটামিন থেকে একটা প্রশ্ন মাস্ট, ভিটামিন না আসলে এখান থেকে তোমার এখন যেটা লেখাবো দেখবে একটা প্রশ্ন 100% পাবে, এই পেজটার মধ্যেই পাবে, আসবে। গ্রুপ সি তে আসুক নাহলে ডি তে আসুক, এটা। তাহলে ভিটামিন সি। চলো এখান থেকে কিছু কিছু তথ্য কিন্তু লিখে নাও, আমি যতগুলো বলবো সবগুলো অবশ্যই লিখে নিবে, ঠিক আছে? দেখো, ভিটামিন ভিটামিন সি হলো কি জলে দ্রবণীয়, জলে দ্রবণীয়। আর ভিটামিন সি আর বি কমপ্লেক্স দুটোই কিন্তু প্রস্রাব থেকে বের হতে পারে। একটা হচ্ছে কি এখানে বি কমপ্লেক্স অপশন থাকতে পারে, ভিটামিন সিও কিন্তু নাও থাকতে পারে। তাহলে প্রস্রাব থেকে কি কি নির্গত হয়? একটা হচ্ছে ভিটামিন সি, আর একটা হচ্ছে কি বি কমপ্লেক্স। আর এই দুটোই হচ্ছে কি জলে দ্রবণীয় বা ওয়াটার ডিজলভ ভিটামিন, ঠিক আছে? জলে লিখে নিবে, জলে দ্রবণীয়। তাহলে স্যার জলে অদ্রবণীয় কোনগুলো ভিটামিন? তাহলে জলে অদ্রবণীয় কোনগুলো ভিটামিন? জলে অদ্রবণীয় কি কি ভিটামিন? তাহলে এ, ডি, ই, কে। এটা হলো কি ফ্যাটে দ্রবণীয়, ঠিক আছে? এডিকে, হ্যাঁ। এগুলো হলো কোথায় দ্রবণীয়? জলে দ্রবণীয় কিন্তু ফ্যাটে, ফ্যাটে দ্রবণীয়। এডিকে, এটা হলো ফ্যাটে দ্রবণীয়, ঠিক আছে? আর কটা ভিটামিন রয়েছে টোটাল? 13টা টোটাল ভিটামিন রয়েছে। 13টা টোটাল ভিটামিন রয়েছে। ভিটামিনের কাজ কি? ভিটামিনের কাজ হচ্ছে আমাদের শরীরকে সঠিকভাবে বিকাশ, আর আমাদের শরীরের বিকাশ আর পুষ্টি দেওয়া, ঠিক আছে? নিউট্রিশন দেওয়া, পুষ্টি দেওয়া। হলো। ব্যাস, এবারে যেটা ভিটামিন সম্পর্কে একটা লিস্ট আমাদের জানা দরকার, বা যেটা দিয়েছো ওটাও কিন্তু লিখবে, ঠিক আছে? ধরো এটুকু মিটিয়ে দিই। চল, প্রথমটা হচ্ছে কি ভিটামিন এ। ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। রোগ কি হয়? রাতকানা, যেটা হচ্ছে কি নিক নিকোটালপিয়া, ঠিক আছে? নিকোটেলোপিয়া, রাতকানা রোগ। উপসর্গ কি? রাতে দুর্বল, স্পষ্ট দেখা যায়, রাতে দুর্বল দেখা যায়, ঠিক আছে? ব্যাস। ভিটামিন এ সবচেয়ে বেশি কোথায় থাকে বলো? ভিটামিন এ সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? ভিটামিন এ সবচেয়ে বেশি কোন খাদ্যে পাওয়া যায়? ক্যারট, ঠিক আছে? বা গাজরে। হুম, গাজরে। এবারে যেটা জানতে হবে আমাদেরকে, ভিটামিন বি ওয়ান, ঠিক আছে? হুম,
ভিটামিন বি 1, যার রাসায়নিক নাম হচ্ছে কি থায়ামিন। যার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, যার ফলে রোগ হয় বেরি। বেরিতে কি হবে? ক্ষুধা হ্রাস হয়ে যাবে, খিদা পাবে না, দুর্বলতা হয়ে যাবে, ঠিক আছে, আরো অনেকগুলো হবে, পায়ে পাতা ফুলে যাবে, পাটা ফুলে যাবে। এরপরে যেটা হচ্ছে ভিটামিন এরপরে যেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। হুম। যা রোগ কি হবে? স্কারভি, যে কোনো একটা আসতে পারে। রোগ হচ্ছে স্কারভি। স্কারভিতে কি হবে? ক্লান্তি হয়ে যাবে, দুর্বলতা, আর পায়ে হাতে ব্যথা হবে, ঠিক আছে, পায়ে ও হাতে ব্যথা, দুর্বলতা, ঠিক আছে। লাস্ট আমাদের ভিটামিন যেটা জানতে হবে বিজ্ঞানসম্মত নাম সহ, যেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি দুটো রয়েছে, একটা হচ্ছে ডি3, যেটা এর নাম হচ্ছে কি তোমার কোলে ক্যালসিফেরল, কোলে ক্যালসিফেরল। আর একটা ভিটামিন ডি2, যেটা এরগো ক্যালসিফেরল, ঠিক আছে, এরগো ক্যালসিফেরল। ভিটামিন ডি এর ফলে কি রোগ হবে? রিকেট। রিকেটে কি হবে? বিলম্বিত বৃদ্ধি হবে, মানে বৃদ্ধি হবে না বেশি, ঠিক আছে, লেট গ্রো করবে। আর হচ্ছে তোমার দুর্বলতা হবে, ধনুকের মতো পা বেঁকে যাবে, ঠিক আছে, পাটা এরকম বেঁকে যাবে। ব্যাস, এই কটা লিস্টটা মাথায় রাখবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো তারপরের প্রশ্ন, বুড়হি দিহিং কোন নদীর উপনদী? বুড়হি দিহিং কোন নদীর উপনদী? তাহলে দেখো যে এখানে দুবার হয়ে গেছে, একটু টাইপিং মিস্টেক। তাহলে ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে কি? বুড়হি দিহিং। হুম। বুড়হি দিহিং। বুড়হি দিহিং কি উত্তর পূর্ব ভারতের? এটা যদি বলতে যাই তাহলে উত্তর পূর্ব ভারতের যে উচ্চ আসামের যে ব্রহ্মপুত্র রয়েছে, ওখান থেকে কি টোটাল 380 কিমি দীর্ঘ একটা বড় নদী। ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায় হয়েছে? এই নদীর উৎপত্তি কোথায় হয়েছে? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে সিয়াং বা দিহাং নামে, ঠিক আছে, সিয়াং বা দিহাং। মানসরোবরের কাছে কৈলাস পর্বতশ্রেণীর আংশি হিমবাহ রয়েছে, ঠিক আছে। ব্যাস, এর উপনদীগুলো কি কি? আরো যদি বলি উপনদীগুলো কি কি: দিবাং, লোহিত, সিয়াং, ঠিক আছে, অনুষ্কার যেখানে পাবে বেশিরভাগ করে দিবে, এটা তিস্তা, ধানসারি, লিখে নেবে, বার বুড়হিদি। ব্যাস, এই কটা মনে রাখবে। তিব্বতে কি এই তিব্বতে হচ্ছে ব্রহ্মপুত্রের আরেকটা নাম রয়েছে, যেটা হচ্ছে কি তোমার সাংপো, তিব্বতে, হ্যাঁ, সাংপো। আর চীনে কি বলা হয়? চীনে বলা হয় ইয়ারলুং জাংবো, ঠিক আছে, চীনে বলা হয় লুং জাংপো। হয়ে গেছে? হ্যাঁ, আসাম, ঠিক বলেছিস, আসাম। 19 নম্বর প্রশ্ন, 2011 সালের প্রতিবেদন অনুযায়ী 2011 সালের যে জনগণনা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, খুবই, যে কোনো একটা স্টেট দিতে পারে, রাজ্য দিতে পারে, জেলা দিতে পারে, যে কোনো। তাহলে সবচেয়ে বেশি জনসংখ্যা সম্পন্ন জেলা এটা কেন দিলাম? যেহেতু এটা পশ্চিমবঙ্গেরই রয়েছে, তার জন্য কিন্তু এটা দিয়েছি। তাহলে সবাই আমরা জানি যে উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি কিন্তু রয়েছে। 2011 সালের আদমশুমারি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। হুম। যেটা হচ্ছে কি উত্তর 24 পরগনাতে কি কি রয়েছে? মেন হচ্ছে বারাসাত শহর রয়েছে, বারাসাত শহরে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে, ঠিক আছে। এবারে এডিশনাল কিছু তথ্য লিখে রাখো। এটা ছিল কি 15তম আদমশুমারি, যার পরে আর কোনো আদমশুমারি হয়নি, ঠিক আছে। আর স্বাধীন ভারতের সপ্তম। এটা প্রশ্ন আসতেই পারে যে তোমার 2011 সালের যে আদমশুমারি, এটা স্বাধীন ভারতের কততম? তাহলে স্বাধীন ভারতের সপ্তম, ঠিক আছে। তখনকার সময়ের কমিশনার কে ছিল? সি চন্দ্রমৌলি, সি চন্দ্রমৌলি। স্লোগান কি ছিল আমাদের? স্লোগান এটা আসতে পারে। স্লোগান কি ছিল? স্লোগান ছিল আমাদের আদমশুমারি, আমাদের ভবিষ্যৎ, ঠিক আছে। জেলার সংখ্যা টোটাল ছিল 640। তারপর হচ্ছে শহরের সংখ্যা ছিল 7,933। এগুলো জানার কোনো দরকার নেই। লিঙ্গ অনুপাত জানতে হবে আমাদেরকে। লিঙ্গ অনুপাত ছিল 940/1000, ঠিক আছে। 1000টা পুরুষে 940টা মহিলা, ঠিক আছে, এটা ফিমেল, এটা মেল।
আর সবচেয়ে বেশি কোথায় লিঙ্গানুপাত দেখা যায়? কেরলে। সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরল, আর সবচেয়ে কম শিক্ষিত হচ্ছে বিহার। ঠিক আছে, সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে কি বিহার। এগুলো সবগুলো দেখে নেবে। 2011 সালের যে জনগণনা তোমাদের সবার কাছে পিডিএফ রয়েছে, লিস্টও রয়েছে, আর নোটও রয়েছে, সবগুলো দেখে নেবে। এবারে লাস্ট প্রশ্ন আমাদের, 2025 সালের যে থিম অনুযায়ী নিচের কোন স্লোগানটি বিশ্ব পরিবেশ দিবস সম্বলিত? তাহলে বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। এই দিনের কি ছিল? তাহলে এই দিনের যে ছিল সেটা হলো কি, প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। ঠিক আছে, তাহলে প্লাস্টিক, তাহলে কি প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ কর। তাহলে দেখো প্লাস্টিক কেন, তাহলে এই দেখো যে মেন হচ্ছে থিমটা হচ্ছে এন্ডিং প্লাস্টিক পলিউশন। আর স্লোগান কি ছিল? স্লোগান ছিল বিট প্লাস্টিক পলিউশন। ঠিক আছে, অর্থাৎ কি পরাজিত করতে হবে আমাদেরকে। স্লোগানের মূল মাত্রা এটাই যে তোমার হচ্ছে যে আমাদের যে রিসাইকেল রয়েছে, একটা হচ্ছে রিডিউস, একটা হচ্ছে তোমার রিইউজ, এটা হচ্ছে রিসাইকেল। ঠিক আছে, এই যে তোমার যে প্লাস্টিকের যে ব্যবহার, এটাকে কমাতে হবে। আর হচ্ছে টেকসই পছন্দ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ছিল 2025 সালের থিম। ক্লিয়ার? তো বলো তোমরা কার কটা ঠিক হয়েছে।